Hey everyone, this morning hope you guys are doing well. আজকে আমি আপনাদের সাথে আমার সান্টা মনিকাতে ভ্রমণ করার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমি সম্প্রতি সান্টা মনিকাতে ভ্রমণ করেছিলাম। এখন শুনছি এই জায়গাটিতে আগুন লেগেছে। এটা খুবই দুঃখজনক। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সান্টা মনিকাতে কম খরচে ঘোরা সম্ভব, সেখানে কি কি বিশেষ আকর্ষণ আছে এবং আপনার ভ্রমণ কিভাবে আরও স্মরণীয় করতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সান্টা মনিকা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি বিখ্যাত জায়গা। এখানকার প্রধান আকর্ষণ হলো সান্টা মনিকা পিয়ার এবং বিস্তৃত সৈকত। যখন আমি গিয়েছিলাম তখন শীতের সময় ছিল, নীল আকাশ, সূর্য এবং ঠান্ডা বাতাস সব কিছু মিলে মন জুড়ে দিচ্ছিল। সান্টা মনিকা পিয়ারে অনেক কিছু করার আছে, যেমন রাইড, দোকানপাট, রেস্তোরাঁ। তবে সবচেয়ে মজার বিষয় হলো এখানে সূর্যাস্ত দেখা। সাগরের উপরে সূর্যের শেষ আলোটা একটা আলাদা আবেগের জায়গা। আপনার যদি বাজেট কম থাকে তাহলে কিভাবে সান্টা মনিকায় ভ্রমণ করবেন? প্রথমে আমরা যেটা নিয়েছিলাম, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন। এখানে মেট্রো, ট্রেন এবং বাস সার্ভিস রয়েছে যা খুবই সাশ্রয়ী। কম খরচে হোটেল এবং এয়ারবিন বাছাই করুন। সান্টা মনিকার আশেপাশে অনেক সাশ্রয়ী থাকার জায়গা আছে। আমরা যেটা নিয়েছিলাম এয়ারবিন নিয়েছিলাম, তো আপনারা এয়ারবিনে করে নিয়ে কম খরচে এটার আশেপাশের হোটেলে থাকতে পারেন। এরপরে যেটা নিজের জন্য খাবার নিয়ে যান। রেস্তোরাঁয় খাবারের খরচ একটু বেশি কম্পারেটিভ টু আদার এরিয়াস, তো আপনারা যেটা করতে পারেন নিজের সাথে খাবার নিয়ে যেতে পারেন। সান্টা মনিকার দিকে যেতে যেতে আমরা যেটা দেখলাম, এখানে দুটো কাঠবিড়ালি ছিল এবং এদের স্কিন কালার ব্রাউন হওয়াতে গাছের সাথে একদম মিশে গিয়েছে, যা প্রথমে আমি বুঝতেই পারিনি। পরে যখন ভালো মতো লক্ষ্য করলাম দেখলাম যে দুইটা কাঠবিড়ালি, এবং আমরা ওদেরকে খাওয়ানোর চেষ্টা করলাম। আমার হাজব্যান্ড আস্তে আস্তে ওদেরকে খাবার দিচ্ছিল এবং দেখুন কি সুন্দর করে ওরা আমার হাজব্যান্ডের কাছ থেকে খাবার নিচ্ছিল। সান্টা মনিকাতে ফ্রি অ্যাক্টিভিটিসগুলো আপনি উপভোগ করতে পারেন, যেমন সান্টা মনিকার সৈকতে হাঁটা, পিয়ার ঘোরা, সৈকতের পরিবেশ উপভোগ করা একদমই ফ্রি। এবং আমি ওখানে গিয়েছিলাম, একটা পার্সন ছিলেন, উনি ম্যাজিক দেখাচ্ছিলেন। তো আর অনেকগুলো রাইড আছে, সেখানে আপনি যদি যান রাইডগুলো উপভোগ করতে পারবেন। এবং আমি দেখেছিলাম অ্যাক্টিভিটিসগুলো মোটামুটি বেশি না, $20 করে ছিল। আর আপনি যদি চান পুরো একটা প্যাকেজে সব অ্যাক্টিভিটিস আপনি নিতে পারেন, ওইটারও আলাদা একটা প্রাইস রেঞ্জ ছিল। আমরা এখানে কিছুক্ষণ কাঠবিড়ালিগুলোকে খাবার খাইয়েছি। তো আমি কাঠবিড়ালিগুলোকে খাবার খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু তখন আমার কাছে আসেনি, আমার হাজব্যান্ডের কাছ থেকে খাবার নিয়েছে। তো যাই হোক, এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানের উদ্দেশ্যে রওনা দিলাম। সান্টা মনিকা পিয়ারের ইতিহাস 1 শতাব্দীরও বেশি পুরনো এবং এটি ক্যালিফোর্নিয়ার সমুদ্রবর্তী এলাকায় অবস্থিত প্রথম দিককার নির্মাণগুলোর একটি। এর ইতিহাস শুধু স্থাপত্য নয়, বরং সংস্কৃতি, বিনোদন এবং পর্যটনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সান্টা মনিকা পিয়ার তৈরি করা হয় 1909 সালে। এটি প্রথমে একটি পাবলিক ইউটিলিটি হিসেবে নির্মাণ করা হয়েছিল। মূলত এটি শহরের নোংরা পানি সমুদ্রের গভীরে সরানোর জন্য পাইপলাইন স্থাপনের একটি জায়গা হিসেবে তৈরি করা হয়েছিল। তবে যতই সময় গড়িয়েছে ততই এটি স্থানীয়দের এবং পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকে। 1916 সালে প্লেজার পিয়ার নামে দ্বিতীয় পিয়ারের সংযোজন করা হয় এবং 1924 সালে পিয়ারে প্রথম ক্যারোসেল রাইড চালু করা হয়। 1983 সালে ঝড়ের কারণে পিয়ারের ক্ষয়ক্ষতি এবং পরবর্তীতে এটিকে নির্মাণ করা হয়। আবার 1990-এ পিয়ারে প্যাসিফিক পার্ক সংযোজন করা হয়, যা এটিকে আরও আধুনিক করে তোলে। সান্টা মনিকা পিয়ারের আকর্ষণীয় দিকগুলোর মধ্যে রয়েছে প্যাসিফিক পার্ক। পিয়ারের উপর অবস্থিত প্যাসিফিক পার্ক এটি একটি মিনি অ্যামিউজমেন্ট পার্ক। এর সবচেয়ে বিখ্যাত রাইডগুলো হলো ফেরিস হুইল। এটি বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত ফেরিস হুইল। এই হুইলে চড়ে আপনি পুরো সান্টা মনিকা এবং প্যাসিফিক মহাসাগরের অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। এছাড়াও এখানে রোলার কোস্টার সহ আরও অনেক মজার রাইড রয়েছে। তো আমরা যেতে যেতে এখানে দেখেছিলাম যে ফ্রি আমাদেরকে ম্যাজিক শো দেখাচ্ছেন উনি, এবং অনেকক্ষণ আমরা এখানে টাইম স্পেন্ড করলাম। তো ওনার ম্যাজিকগুলো অনেক ট্রিকি ছিল, অনেক ভালো লাগতেছিল। প্রথমত আমরা কিছুই বুঝতে পারলাম না যে উনি ম্যাজিকগুলো আসলে কিভাবে দেখাচ্ছিল।
তার পরবর্তীতে আমি বাসায় এসে যখন ভিডিওটা একটু স্লো করে দেখলাম তখন বুঝতে পারলাম যে আসলে ম্যাজিকের গোপন রহস্য কী। আপনারাও যদি এই ম্যাজিকের গোপন রহস্য দেখতে চান অবশ্যই আপনারা ইউটিউবের কর্নারে গিয়ে আপনাদের যে ভিডিওর স্পিডটা সেটা কমিয়ে আপনি দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে তারা ম্যাজিকটা কিভাবে করে, মানুষকে কিভাবে ধোকা দেয়। এটা আমি ভিডিওটা স্লো করে দেখার পরে বুঝতে পারছি যে উনি আসলে কিভাবে ট্রিক্সটা খাটিয়েছেন। তো যাই হোক, এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি আমরা এবং ভালো লাগলো যে এটা আসলে বাচ্চাদের জন্য খুবই ভালো। বাচ্চারা এই জায়গাটাতে অনেক এনজয় করে। ম্যাজিক শো দেখার পরবর্তীতে আমরা এখানে আসলাম। এখানে হচ্ছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর গেম রয়েছে এবং এছাড়াও বাচ্চাদের পাশাপাশি যারা প্যারেন্টস আছে তারাও এটাতে পার্টিসিপেট করতে পারে। এখানে হচ্ছে বিভিন্ন গেমসের বিভিন্ন ধরনের রুলস। তো আমি জাস্ট ওভারভিউ দেখলাম যে আসলে এখানে কি হচ্ছে। আর এক একটা গেমে যদি আপনি উইন করতে পারেন, সামথিং লাইক কোনো একটা পয়েন্ট যদি আপনি আর্ন করেন এবং ক্লেম করলে তারা হচ্ছে আপনাকে বিভিন্ন গিফট দিয়ে থাকে। তার আগে হচ্ছে টিকিট কিনতে হয়। তো যাই হোক, এখানে দেখলাম বাচ্চারা সাথে বড়রা যারা আছে তারা অনেক এনজয় করতেছিল এই জায়গাটাতে। এছাড়াও আপনি পিয়ারের নিচে হিল দ্য বে অ্যাকোয়ারিয়াম রয়েছে, সেখানে আপনারা বিভিন্ন সামুদ্রিক প্রাণী দেখতে পাবেন এবং এটি শিশুদের জন্য একটি শিক্ষণীয় এবং মজার জায়গা। তাছাড়াও আপনারা বিভিন্ন ধরনের রেস্তোরাঁ এবং খাবার স্টল রয়েছে, সেখানে আপনি সি ফুড, বার্গার, ট্যাকো উপভোগ করতে পারেন। এছাড়া হ্যান্ডমেড জুয়েলারি এবং কিছু স্মৃতিচিহ্ন কেনার জন্য এখানে কিছু দোকানপাটও রয়েছে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে সামনের দিকে গেলাম। এখানেই হচ্ছে রোলার কোস্টারটা। তো যারা রোলার কোস্টারে উঠতে চান তারা স্পেসিফিকভাবে রোলার কোস্টারের জন্য টিকিট নিতে পারেন। এছাড়াও আপনারা যে কাজটা করতে পারেন, সবগুলো রাইডের জন্য একটা প্যাকেজ আকারে আপনি টিকিট নিতে পারেন। নিয়ে আপনি হচ্ছেন যতবার ইচ্ছা ততবার এখানে রাইডে উঠতে পারবেন। তো আমরা কোনো ধরনের রাইড নেই, আমরা মোটামুটি ওভারঅল এই জায়গাটাতে ঘুরেছি। এছাড়াও এখানে ফটো বুথ আছে। ফটো বুথের মধ্যে সবাই হচ্ছে দেখলাম যে ভিতরে গিয়ে গিয়ে ছবি তুলছে। এই প্লেসটাতে বাচ্চারা খুবই এনজয় করে। এখানে হচ্ছে বাচ্চাদের জন্য যেমন রাইড রয়েছে তেমন বিভিন্ন ধরনের গেমস এবং হচ্ছে বাচ্চারা এনজয় করার জন্য তো অ্যাকোয়ারিয়ামটা রয়েছেই। অ্যাকোয়ারিয়ামের কাছে গেলে আপনারা অনেক সুন্দর সামুদ্রিক প্রাণী দেখতে পারবেন। এছাড়াও এখানে কিছু যেটা বললাম স্ট্রিট পারফরমেন্স হয়, যেমন আমি একটা ম্যাজিক শো দেখেছিলাম, গান গাচ্ছিল। এছাড়াও আরও কিছু স্ট্রিট পারফরমেন্স হয়। তো আপনারা যারা যাবেন তাদের জন্য আমার কিছু পরামর্শ থাকবে। সান্তা মনিকার আবহাওয়া সাধারণত মৃদু এবং আরামদায়ক হলেও সন্ধ্যার দিকে ঠান্ডা বাতাস বইতে পারে, তাই একটি হালকা জ্যাকেট বা সোয়েটার সঙ্গে রাখুন। আর ভিড় এড়ানোর জন্য সঠিক সময় নির্বাচন করুন, স্পেসিফিকভাবে, যেমন সপ্তাহে অথবা ছুটির দিনে সময়টা ব্যস্ত থাকে, তাই ভিড় এড়াতে সকালে বা সপ্তাহের মাঝামাঝি দিনগুলোতে যাওয়ার চেষ্টা করবেন। আর পার্কিং পরিকল্পনার জন্য পিয়ারের চারপাশে পার্কিং একটু কঠিন হতে পারে, বিশেষ করে ব্যস্ত সময়, তাই কাছাকাছি পার্কিং গ্যারেজ বা সান্তা মনিকা ডাউনটাউনের পার্কিং স্পট ব্যবহার করতে পারেন। বিকল্প হিসেবে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা অনেক সুবিধাজনক, যেমন আমরা পাবলিক ট্রান্সপোর্টে গিয়েছিলাম। সূর্যাস্ত সময়টা অবশ্যই আপনারা উপভোগ করবেন। সূর্য যখন সমুদ্রের নিচে নামে তখন পিয়ারের চারপাশটা অন্য এক রঙে আলোকিত হয়ে ওঠে। যদিও পিয়ারে খাবার পাওয়া যায়, তারপরও নিজের সঙ্গে পানি এবং কিছু স্ন্যাক রাখলে খরচ একটু কম হবে, প্রয়োজনের মুহূর্তে সহায়ক হিসেবে কাজ করবে। আর যদি আপনি বাচ্চাদের নিয়ে যান তাহলে পিয়ারের অ্যাকোয়ারিয়াম এবং প্যাসিফিক পার্কের রাইডগুলো তাদের জন্য উপযুক্ত। বাচ্চাদের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ রাখুন। সান্তা মনিকা পিয়ার শুধুমাত্র বিনোদন আর রাইডের জন্যই নয়, যারা মাছ ধরতে পছন্দ করেন তাদের অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা। এখানে মাছ ধরা এক ধরনের ঐতিহ্য এবং স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও মাছ ধরতে পারে। ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ জায়গায় মাছ ধরার জন্য ফিশিং লাইসেন্স প্রয়োজন, তবে সান্তা মনিকা পিয়ারের এইটি একটি বিশেষ স্থান যেখানে লাইসেন্স ছাড়াই আপনি মাছ ধরতে পারবেন। তো আমরা বিকালের দিকে কিছুক্ষণ হাঁটতে বের হলাম এবং প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, তখন লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে
এবং দেখতেই পাচ্ছেন যে দূর থেকে কি সুন্দর সান্তা মনিকা একদম আলোয় আলোকিত হয়ে আছে। সান্তা মনিকা বিচে সাইকেল চালানো একটি দারুণ অভিজ্ঞতা। এখানে সাইকেল চালানোর জন্য বিশেষভাবে তৈরি সুন্দর পথ রয়েছে যা সমুদ্রের পাশ দিয়ে চলে, আর সাইকেল চালিয়ে আপনি পুরো বিচ এলাকা ঘুরে দেখতে পারবেন। এর পাশাপাশি সমুদ্রের তাজা বাতাসও উপভোগ করতে পারবেন। তাছাড়াও এখানে সাইকেল ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে, তাই আপনি যদি আপনার সঙ্গে সাইকেল না নিয়ে আসেন তবুও কোনো সমস্যা নাই। রাতের সান্তা মনিকা বিচ এবং তার আশেপাশের এলাকা একেবারে জাদুকরী হয়ে ওঠে। আমার কাছে পার্সোনালি রাতের সময়টা বেশি ভালো লেগেছে। বিচের পাশের লাইটগুলা এবং ঝকঝকে শহরের দৃশ্য, শান্ত বাতাস, একদম ভিন্ন রকমের অনুভূতি। সান্তা মনিকা পিয়ারের যে রাইডগুলো আছে সেগুলাও সব আলোকিত করে তারা জ্বালিয়ে দেয়। আর আপনি যদি বিচের আশেপাশে হাঁটতে চান তখনও আপনার কাছে অনেক ভালো লাগবে। সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে পারবেন এবং সৈকতে রাতের সময় অনেকটা শান্ত থাকে, সেখানে খুব বেশি ভিড়ও থাকে না, যা আপনাকে কিছুটা একান্তে থাকার সুযোগ দিবে। বিচ 24 ঘন্টাই খোলা থাকে, কিন্তু সাধারণত সান্তা মনিকা পিয়ার রাত 10টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে। তবে কিছু কিছু রাইড এবং কার্যক্রম কিছুটা আগে বন্ধ হয়ে যায়। এছাড়াও পিয়ারের দোকান এবং রেস্টুরেন্ট সাধারণত রাত 10টা পর্যন্ত খোলা থাকে। তো আপনারা যারা যাবেন তারা অবশ্যই ওই সময়টা মাথায় নিয়ে যাবেন। আমার কাছে পার্সোনালি মনে হয় যে আপনি যদি পুরো দিনটা সময় নিয়ে যান তাহলে সেখানে একদম ভালো মতো আপনি প্রত্যেকটা স্পট এবং সব কিছু এনজয় করতে পারবেন। আর সাথে যদি বাচ্চারা যায় তখন তো আপনারা অবশ্যই সময় হাতে করে নিয়ে যাবেন। এখানে অনেকগুলো গেমের আয়োজন রয়েছে। এইখানে যদি আপনি বোতলের মধ্যে রিং থ্রো করতে পারেন তাহলে হচ্ছে আপনি আপনার পছন্দের মতো পুতুল পাবেন। এছাড়াও আরও অনেক মজার মজার গেম রয়েছিল। আমি প্রত্যেকটাই ভিজিট করেছি, বাট আমি কোনোটাই খেলি নাই। আর আপনারা যদি সময় হাতে নিয়ে যান তাহলে অবশ্যই সবগুলো দেখতে পারবেন এবং বাচ্চাদের জন্য এটা খুবই ভালো একটা স্পট। তো আজকের ভিডিওটিতে সান্তা মনিকা বিচের নানা দিক নিয়ে কথা বললাম। সান্তা মনিকা শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটা একটি অভিজ্ঞতা যা আপনাকে প্রকৃতি, অ্যাডভেঞ্চার একটা মিশ্র উপহার দিবে। তো মোটামুটি আমার কাছে রাতের ভিউটা বেশি ভালো লেগেছে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদেরকে দিনেরটা বেশি ভালো লেগেছে নাকি রাতেরটা বেশি ভালো লেগেছে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর যদি কোনো ধরনের কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এছাড়াও আমি আমার চ্যানেলে ইউএসএ ভিসা রিলেটেড এবং হচ্ছে আপনি কিভাবে কোশ্চেনগুলো তৈরি করবেন এবং আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স শেয়ার করে রেখেছি। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আর কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।